দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ইউনূস মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও সীমান্ত হত্যা বন্ধে ঢাকার গুরুত্ব আরোপ। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ঈদ উল ফিতর উপলক্ষে এখনও রাজধানীর বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে প্রচণ্ড ভিড়। এবারে পুরো আয়োজন। অবসান হয়েছে দীর্ঘ অপেক্ষার। বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডে আজ তারা 40 মিনিট দ্বিপক্ষীয় বিষয়ে কথা বলেছেন। প্রথমবারের এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তির প্রসঙ্গ এনেছেন অধ্যাপক ইউনূস। আর নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের ভূমিকা রয়েছে। 24 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। অবশেষে দৃশ্যত বরফ গলতে শুরু করেছে। আর এর শুরুটা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মেলানোর মাধ্যমে। সব জল্পনা কল্পনা শেষে শুক্রবার দুপুরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন এই দুই নেতা। এ সময় নরেন্দ্র মোদীকে প্রায় 1 দশক আগের একটি ছবি উপহার দেন ডক্টর ইউনূস, যাতে ভারতে এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ এই বৈঠকে ডক্টর ইউনূস সম্পর্ক উন্নয়ন সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে এমনটাই জানালেন। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী গঠনমূলক আলোচনা করেছেন। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর ব্যাংকক সফর নিয়ে বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় তার দেশ। তবে তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি। গঠনমূলক আলোচনার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয়ে সমাধান প্রত্যাশা করেন বিক্রম মিশ্রি। এদিকে সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে তার সরকার। সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক ডক্টর ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনোওয়াত্রার সঙ্গে বৈঠক করেন। তাদের উপস্থিতিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুই সংস্থার প্রধানরা এতে সই করেন। এছাড়া থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী দাশু শেরিং তোবগের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধান। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামী 2 বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর এই জোটের চেয়ারম্যানশিপের দায়িত্ব বুঝে নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক দুই দেশের জন্যই আশার আলো হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে 1,80,000 জনকে ফিরে নিতে রাজি হয়েছে মিয়ানমার। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা 1,80,000 জনকে মিয়ানমারে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে নিশ্চিত করেন। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে নজিরবিহীন ভিড় হচ্ছে। আজও এর ব্যত্যয় ঘটেনি। অনেকেই এবার গ্রামের বাড়িতে না যায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার ঈদের পঞ্চম দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। হাতিরঝিল ও চন্দ্রিমা উদ্যান সহ প্রায় সব জায়গাতেই একই অবস্থা। ঈদের এখনো আমেজটা শেষ হয় নাই, এখন ঈদের ছুটি চলতেছে আমাদের। আবার আমাদের সামনে এইচএস এক্সাম, তো পড়াশোনার অনেক টায়ার্ডনেস ছিল, তো একটু ঘুরতে আসছি আজকে শুক্রবার পেয়ে। ঈদের ছুটি যেহেতু অলমোস্ট শেষের দিকে, তো এই জন্য আশেপাশে কোনো এক জায়গায় আসার নিয়ত করে এখানে আসা। এত ক্লামজি ওয়েদার, এখন এত গরম প্লাস এত মানুষ, সো একটুখানি ঘুরতে আসা। নব থিয়েটারে ঢুকতে 1 থেকে 1.5 ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে শত শত মানুষকে। তারপরও উচ্ছ্বাসের কমতি নেই তাদের। ঈদে তো এত বড় ছুটি আসলে পাওয়া যায় না, এর জন্য বেসিক্যালি আমরা সুযোগটা মিস করতে চাইনি। আমি যখন ছোট ছিলাম তখন আর কি আমার বাবা আর কি আমাকে এখানে নিয়ে আসছিল, এখন আর কি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে। কেউ কেউ অবশ্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। দাবি জানান অনলাইন টিকিটের। যদি অনলাইনে টিকিটের ব্যবস্থা করে তাও তো করতে পারে। আরও 2-3টা কাউন্টার থাকতো তাহলে জনগণের সুবিধা হইতো আর কি। দেখা যাচ্ছে আমি ফ্যামিলি নিয়ে আসছি, আজ 1 ঘন্টা যাবো দাঁড়ায় আছি। ঈদ ঘিরে প্রতিটি বিনোদন কেন্দ্রের আয় অনেক বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় গত 24 ঘন্টাতে অন্তত 112 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে তুফা এলাকার 3টি স্কুলে 18 জন শিশুসহ কমপক্ষে 33 জন প্রাণ হারিয়েছে। আহত হয় শতাধিক ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য মতে 18 মার্চ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে প্রায় 3 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। সম্প্রতি ইসরায়েলি হামলায় 15 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিহতের ঘটনাকে যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট। সংস্থাটির প্রেসিডেন্ট বলেছেন, এটি গাজা যুদ্ধের অন্ধকারতম মুহূর্তগুলোর একটি। খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। জ্যোতি বাহিনীর প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। তার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হবে সবশেষ প্রস্তুতি ম্যাচটি। মূল পর্বে যাওয়ার মিশনে আগামী 10 এপ্রিল বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড। দেশ ছাড়ার আগে দলের প্রধান কোচ সবকটি ম্যাচ জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করব রাতের সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। ইউনূস মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও সীমান্ত হত্যা বন্ধে ঢাকার গুরুত্ব আরোপ। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ঈদ উল ফিতর উপলক্ষে এখনও রাজধানীর বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে প্রচণ্ড ভিড়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।